হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল অনলাইন ক্লাসেস একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো স্থির তড়িতের আমরা সেকেন্ড চ্যাপ্টারে ঢুকে গেছি। তো প্রথম চ্যাপ্টারে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আধানের ধারণা এবং সেই সমস্ত বিষয়গুলো। তো আধানের ধারণাতে আমরা কি দেখেছিলাম যে আধান সাধারণত দুই প্রকারের, একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান। আরও একটা জিনিস পড়েছিলাম সেটা হচ্ছে যখন পরস্পর দুটো ধনাত্মক আধান বা পরস্পর দুটো ঋণাত্মক আধান কাছাকাছি থাকে তারা একে অপরকে বিকর্ষণ করে, কারণ তারা সমজাতীয় আধান। যদি দুটো বিষমজাতীয় আধান বা বিপরীত আধান যদি পাশাপাশি থাকে, যেমন একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক আধান যদি পাশাপাশি থাকে, সেক্ষেত্রে তারা একে অপরকে আকর্ষণ করে। এবার যখন এই আকর্ষণ বা বিকর্ষণের কথা বলছি, তাহলে নিশ্চয় এই আকর্ষণ বা বিকর্ষণ কোনো একটা বল দ্বারা হচ্ছে। যেমন আমরা যখন মহাকর্ষ বল পড়েছিলাম, তখন দুটো ভর পাশাপাশি রাখলে তারা একে অপরকে আকর্ষণ করে। কোন বলের মাধ্যমে? মহাকর্ষ বলের মাধ্যমে। তেমনি দুটো তড়িৎ আধান, সেটা দুটো ধনাত্মক তড়িৎ আধান হতে পারে, দুটো ঋণাত্মক তড়িৎ আধান হতে পারে, বা একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক তড়িৎ আধান হতে পারে। পাশাপাশি যদি রাখি, তারা আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে। কিন্তু এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের কথা বলছি, এই বলটাকে আমরা তড়িৎ বল বলছি। এই যে তড়িৎ বলের একটা মান তো থাকবে, তো এই মানটা কিভাবে নির্ণয় করব, সেটার জন্যই আমাদের কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্রতে কি বলা হলো, ধরা যাক এই একটা আধান আর এই একটা আধান, এটা ধনাত্মক আধান হতে পারে বা ঋণাত্মক আধান হতে পারে, এটাও ধনাত্মক আধান হতে পারে বা ঋণাত্মক আধান হতে পারে। দুটো আধান যখন তাদের মধ্যে একটা দূরত্ব আছে, ধরে নিলাম তাদের মধ্যে আর দূরত্ব আছে, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা কাজ করছে, যেটাকে আমরা তড়িৎ বল বলছি, যেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করছি, এই তড়িৎ বলের মানটা কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। কি কি জিনিসের উপর নির্ভর করে? ধরো এই যে আধানটা নিয়েছি এর মান Q1, আর এই যে আধানটা নিয়েছি এর মান Q2। একটা জিনিস দেখো, যদি আমার এই আধানগুলোর মান বাড়িয়ে দিই, মানে এই চার্জগুলোর মান Q1 এর ভ্যালু আস্তে 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 বাড়াচ্ছি, Q2 এর মান আস্তে আস্তে বাড়াচ্ছি, তাহলে কি হবে? এদের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল যেটাই হোক না কেন, সেটা আধানের প্রকৃতির উপর নির্ভর করছে। সেটা কি হবে? সেটা এই আধানের মানের উপর নির্ভরশীল হবে। সেটা এই আধানেরও হবে, এই আধানেরও হবে। তাই কুলম্বের সূত্র অনুযায়ী এদের মধ্যে যে ক্রিয়াশীল তড়িৎ বল, সেটা কিসের উপর নির্ভর করছে? আধানের মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক। কিন্তু যখন আমি দূরত্বটাকে ফিক্সড রাখছি, মানে এই আর এর মানটাকে ফিক্সড রাখছি, কিন্তু যখন এই আধানের মান দুটোকে আমি ফিক্সড রেখে দিলাম, এবার এর দূরত্বটা বাড়াচ্ছি বা কমাচ্ছি, তাহলে কি হবে? এদের মধ্যে যে ক্রিয়াশীল তড়িৎ বলের মানের পরিবর্তন হবে। যখন দুটো আধানকে কাছাকাছি নিয়ে আসবো, তখন তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কি হবে? বেশি হবে। যদি তাদেরকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মানটা কম হয়ে যাবে, সাধারণ কথা। এইবার তাহলে কি হচ্ছে? একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আসছে। তো এই ব্যস্তানুপাতিক সম্পর্কটা কিরকম হচ্ছে? 1/r², মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে এদের মধ্যে যে ক্রিয়াশীল তড়িৎ বলটা, সেটা এদের মধ্যে যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, শুধু কি এই দুটো জিনিসের উপরই নির্ভর করে? না, কুলম্বের সূত্র অনুযায়ী শুধুমাত্র এই দুটো জিনিসের উপর নির্ভর করে না। কুলম্বের সূত্র অনুযায়ী এই যে দুটো আধানকে আমরা যে মাধ্যমের মধ্যে রাখছি, সেই মাধ্যমের প্রকৃতির উপরও নির্ভর করে। কিভাবে সেটা আমরা দেখব। তো এই সূত্র দুটো যেটা পেলাম আমরা কুলম্বের সূত্র অনুযায়ী, সেই সূত্র দুটোকে যদি আমরা একত্রিত করি, তাহলে কি দেখতে পাবো? F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r²। তাহলে এটা যেহেতু একটা সমানুপাতিক চিহ্ন, সমানুপাতিক চিহ্নটাকে আমি যদি সমান করতে যাই, তাহলে আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হবে। আমি K প্রাইম নিলাম, Q1 Q2 বাই r²। এখন দেখো, এই যে K প্রাইম কথাটা বলছি, এটাই হচ্ছে তড়িৎ ধ্রুবক। এই ধ্রুবকটাই কার উপর নির্ভর করে? এই যে মাধ্যমের মধ্যে আধান দুটোকে রেখেছি তার প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে এই তড়িৎ বলটা আধানের মাধ্যমের প্রকৃতির উপরও নির্ভর করছে, আধান দুটোর মানের উপরও নির্ভর করছে, আবার তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের উপরেও নির্ভর করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখানে K প্রাইমের মানটা আমরা বললাম। এবার
এই যে পুরো আমরা কুলম্বের সূত্রটা বললাম, সেটা একটা জিনিস না বললে কিন্তু হয় না। কি? এদের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলটির মানটা কাজ করছে, সেই আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা কোন দিকে কাজ করছে, তার কি কোনো দিক আছে? অবশ্যই আছে। এটা বল, বল মানে কি? একটা ভেক্টর রাশি, তাহলে বলের অবশ্যই দিক আছে। তাহলে কোন দিকে কাজ করছে? এই যে এদের মধ্যে যে লাইনটা জয়েন করছি, একটা সরল রেখা দিয়ে জয়েন করছি, সেই সরল রেখা বরাবর, সেটা কিরকম হতে পারে? দেখা গেল দুটোই ধনাত্মক বা দুটোই ঋণাত্মক আধান, তাহলে কি হবে? বিকর্ষণ বল। তাহলে এরা একে অপরকে এইদিকে সরে যাবে, এইদিকে লাইন বরাবর সরে যাবে, মানে যে লাইন বরাবর ওরা আছে সেই লাইন বরাবর কিন্তু এই বলটা কাজ করবে। যদি একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক হয়, মানে যদি দুটো বিপরীত আধান হয়, তাহলে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটাও কিন্তু এই লাইন বরাবরই করবে। তো এটাই ছিল কুলম্বের সূত্র। এইবার যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে কে এর মানটা কিরকম হয়, তো সেটা দেখা যাক। তাহলে কি বলছিলাম দেখো, এফ ইকুয়ালস টু কে প্রাইম q1 q2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে কে প্রাইমের যে মান, সেই মানটা কিরকম হবে আমরা দেখব। আমরা নিচ্ছি শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে। তো শূন্য মাধ্যমে যদি আমি কে প্রাইমের মানটা বলি, দুটো পদ্ধতিতে বলতে পারি, একটা সিজিএস পদ্ধতিতে আর একটা এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে কে প্রাইমের মান মানে এই তড়িৎ ধ্রুবকটার মান, সিজিএস পদ্ধতি শূন্য মাধ্যম, কিন্তু শূন্য মাধ্যমে কে প্রাইমের মান 1। আর এসআই পদ্ধতিতে এই কে প্রাইমের মানটা হচ্ছে 1/4 এপসিলন নট। এই যে 1/4 এপসিলন নট কথাটা বলছি, এখানে এপসিলন নটটা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবার এই তড়িৎ ভেদ্যতা যেটা বলছি, এই তড়িৎ ভেদ্যতার মানটা কিরকম হয়? তড়িৎ ভেদ্যতার মানটা হয় 8.854 ইন্টু 10⁻⁻12। আচ্ছা, এবার এককটা, এককটা দেখো আমরা এখান থেকে খুব সুন্দরভাবে বের করতে পারবো। আচ্ছা, এই যে আমি এসআই পদ্ধতিতে যদি সমীকরণটাকে লিখি, তাহলে ফোর্সের সমীকরণটা কি হবে? ফোর্সের সমীকরণটা হবে কে প্রাইমের জায়গায় 1/4 এপসিলন নট q1 q2 বাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো আমি এপসিলন নটের একক বের করব, তাহলে এপসিলন নটটাকে এফ এর জায়গায় নিয়ে যাচ্ছি, এফটাকে এপসিলন নটের জায়গায় নিয়ে যাচ্ছি, তাহলে এপসিলন নটের এককটা কিন্তু আমি পেয়ে যাব। তার মানে কি হয়ে যাবে? এফটা নিচে চলে যাবে, তাহলে যে এককটা হবে সেটা কি হবে? উপরে q1 q2 আছে, মানে কুলম্বের স্কোয়ার, কুলম্বের স্কোয়ার। নিচে কি থাকছে? এফ থাকছে, এপসিলনটা তো এখানে নিয়ে চলে গেছি, তাহলে এফ থাকছে। 4 তো কোনো একক নেই, এফ মানে নিচে নিউটন, তাহলে নিউটন টু দি পাওয়ার -1 আর স্কোয়ার। আর স্কোয়ার মানে এসআই পদ্ধতিতে মিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার। তো এইটা হচ্ছে এপসিলনের ভ্যালু। আর যদি বলি 1/4 এপসিলন নট, এই পুরোটার ভ্যালু কত? তাহলে আমরা কি বলবো? 9 ইন্টু 10⁻9। আচ্ছা, এবার এর এককটা কীরকম দেখো, মজার জিনিস হচ্ছে এপসিলন নটের একক যদি এটা হয়, তাহলে 1/4 এপসিলন নটের একক হবে এর উল্টোটা। কেন উল্টোটা? কারণ 4 এর কোনো একক নেই, তাহলে এই কে প্রাইমের একক মানে এই যে 1/4 এপসিলন নটের একক, এটা কি হবে? এর উল্টোটা। তাহলে কি হবে? নিউটন মিটার। এ দেখো এটা একটা এখানে মাইনাস হবে, m⁻²। কেন? এমটা নিচে ছিল। আচ্ছা, তাহলে এখানে কি হবে? মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। এটা বুঝতে পেরেছো তো? দেখো এখানে কি ছিল? q1 q2 মানে কুলম্ব স্কোয়ার, নিচে এই যে এফটা এখানে নিয়ে যাচ্ছি, এপসিলন নটটা এখানে নিয়ে যাচ্ছি, তাহলে এফটা যখন নিচে তাহলে নিউটন টু দি পাওয়ার -1, আর আর স্কোয়ারটাও নিচে, তাহলে কি? মিটার টু দি পাওয়ার -2। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা পুরোপুরিভাবে বুঝতে পারলাম। এই পুরো জিনিসটা আমি বললাম শূন্য মাধ্যমে। আচ্ছা, এটা যদি শূন্য মাধ্যমে না হয়ে অন্য কোনো মাধ্যমেও তো হতে পারে। এই আধান যে আধান দুটো আমরা এখানে এঁকেছিলাম, সেই আধান দুটো যে কোনো মাধ্যমে তো থাকতে পারে। তাহলে তখন তো আর 1/4 এপসিলন নট হবে না। তখন যেটা হবে সেই ভ্যালুটা একটু দেখো। তখন এই যে 1/4 এপসিলন নটের জায়গায় তাহলে এখানে কি লিখবো? যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে এই যে কে প্রাইমের ভ্যালুটা তখন কি হয়ে যাবে? 1/4 এপসিলন। এপসিলন নটটা কি? এপসিলন নটটা ছিল যে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, তাহলে এপসিলনটা কি হবে? সেটা এপসিলনটা হবে যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। আচ্ছা, এই এপসিলনের মানটা কীরকম হয় দেখো, এপসিলন ইকুয়ালস টু কে ইন্টু এপসিলন নট।
এই কেটা কি হয়ে গেল, তাহলে কেটা কি হয়ে গেল, দেখো কেটা হচ্ছে এপসিলন বাই এপসিলন নট, মানে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা তার অনুপাত। আর এই কেটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্যাট মিডিয়াম, ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা, এই জিনিসটা যদি বোঝা গিয়ে থাকে, এইবার যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে এই যে আমরা যে কুলম্বের সূত্রটা পড়লাম, এই কুলম্বের সূত্রের একটা ভেক্টর রূপ আছে, সেই ভেক্টর রূপটাকে আমরা বুঝবো। চলো এবার দেখো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আচ্ছা, এই কুলম্বের সূত্রের ভেক্টর রূপ বুঝতে গেলে আমাদেরকে একটা গ্রাফ দিয়ে বুঝতে হবে, তবে এই জিনিসটা অনেক সহজ হবে। দেখো যখন দুটো আমি আধান নিচ্ছি, ধরো এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে এদের মধ্যে কি বল হবে, বিকর্ষণ বল, এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। যখন আমি এখানে একটা আধান নিলাম পজিটিভ আর এখানে একটা আধান নিলাম নেগেটিভ, তাহলে এদের মধ্যে কি কাজ করবে, আকর্ষণ বল কাজ করবে। কিন্তু দেখো এই যে আধান দুটো আমি এখানে পয়েন্ট আউট করলাম, এখানে একটা আধান নিলাম এখানে একটা আধান নিলাম, তাহলে এই যে একটা স্থানাঙ্ক নিয়েছি আমি, একটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছি এখানে, এর মধ্যে এই যে আধান দুটো নিয়েছি, এই আধান দুটোর আলাদা আলাদা কোঅর্ডিনেট আছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে একটা চার্জ নিয়েছি আর এই একটা চার্জ নিয়েছি, ধরো আমি এটাকে বললাম Q1 আর এটাকে বললাম Q2। এখন দেখো এই Q1-এরও একটা স্থানাঙ্ক ভেক্টর রয়েছে, এই Q2-রও একটা স্থানাঙ্ক ভেক্টর রয়েছে। তো Q1-এর স্থানাঙ্ক ভেক্টরটা আমি নিলাম R1 ভেক্টর, Q2 স্থানাঙ্ক ভেক্টরটা নিলাম R2 ভেক্টর। আচ্ছা, এবার এদের মধ্যেও তো একটা সরণ ভেক্টর রয়েছে, মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর রয়েছে, তাহলে যখন 1 থেকে 2 যাব তখন সেটাকে কি বলবো, R12 ভেক্টর। যখন 2 থেকে 1 যাব সেটাকে কি বলবো, R21 ভেক্টর। এবার দেখো আমি ধরে নিলাম এই দুটোই আধানই ধনাত্মক আধান বা এই দুটো আধানই ঋণাত্মক আধান, তাহলে এদের মধ্যে কি হবে, বিকর্ষণ বল কাজ করবে। বিকর্ষণ বল কাজ করলে দেখো এই দিকে কোন বলটা কাজ করবে, এইদিকে একটা বল কাজ করবে আর এইদিকে একটা বিকর্ষণ বল কাজ করবে। এবার দেখো আমি দেখাচ্ছি এখানে, এই যে বিকর্ষণ বলটা কাজ করছে, এই যে 1-এর জন্য 2-এর উপর বিকর্ষণ বল, মানে 2-এর উপর বিকর্ষণ বল 1-এর জন্য, তাহলে F21টা এইদিকে কাজ করবে, আর 1-এর উপর 2-এর জন্য বিকর্ষণ বল এটা এইদিকে কাজ করবে। তাহলে এটাতে কি হলো, 2-এর উপর মানে এই যে আধান 2-এর উপর আধান 1-এর জন্য একটা বিকর্ষণ বল কাজ করছে এইদিকে, আর আধান 1-এর উপর 2-এর জন্য একটা বিকর্ষণ কাজ করছে, সেটা হচ্ছে এদিকে F12। এবার দেখো এই যে F12টা অ্যাকচুয়ালি কোন দিকে কাজ করছে, কোন ডিসপ্লেসমেন্টে, R21-এর দিকটা এইদিকে, দেখো R21-এর দিকটা এইদিকে, আর আমার F12-র দিকটাও এইদিকে, আর এখানে দেখো R12-র দিকটা এইদিকে, F21-এর দিকটা এইদিকে, মানে যেদিকে আমার R12 ডিসপ্লেসমেন্ট ভেক্টর সেদিকে দেখো F21, আর যেদিকে আমার R21 সেদিকে দেখো F12। এবার আমরা খুব সহজভাবে এই F12 আর F21-এর মান কিন্তু বের করতে পারবো কুলম্বের সূত্র অনুযায়ী। তাহলে দেখো F12টা কি হবে, F12 ভেক্টর মানে একটু ধ্রুবকটা লিখে নিলাম কে, Q1 Q2 বাই, দেখো এখানে F12 বলছি, F12 মানে এইদিকে কোনটা আছে, এদিকে F12, এদিকে আছে কি R21। দেখো কারণ বল আর দূরত্ব একই দিকে তো হবে না, যেদিকে আমার সরণ ঘটছে সেদিকেই তো বল ক্রিয়াশীল করবে, তাহলে এইদিকে কোন সরণটা নেব, এই সরণটা R21। F12 যখন বের করছি, F12 যদি এদিকে হয় তাহলে R21 এদিকে, তাহলে R21 মানটা নিলাম, কেন মানটা নেব, মানটা নিলাম এখানে মানটাই তো বলবো। এবার এই দিকটা, এই F12 দিকটা কোন দিকে, এই R21 ভেক্টরের দিক, R21 ভেক্টরের দিক মানে কি, R21-এর ইউনিট ভেক্টর, তাহলে R21-এর ইউনিট ভেক্টর। যদি আমি F21 বলি তাহলে কি বলবো, দেখো Q1 Q2 আধান দুটো একই রয়েছে, আর এই যে এখানে যে বলটা সেটা কোনটা, 2-এর উপর বল 1-এর জন্য, মানে এই দিকে F21, এই দিকে বলতে দেখো R12 যেদিকে সেদিকে, তাহলে এখানে তাদের মধ্যে যে দূরত্ব সেটা কি হবে, R12 স্কোয়ার। আসলে কিন্তু এই যে R21 বা R12 যেটাই বলি না কেন তার মানটা সমান, দুটো এই যে Q1 আর Q2 আধানের মধ্যে দূরত্বটা হচ্ছে একই, তাহলে এই R21 বলি বা R12 বলি তাদের মানটা কিন্তু সমান, কিন্তু দিকটা বিপরীত। তাহলে
এখানে দিকটা কি হবে r12 ক্যাপ, কারণ এইদিকে বল নিচ্ছি তাহলে r12 এর দিকের দিকটা নেব, আর কোনো ভেক্টরের দিক বলতে তার ইউনিট ভেক্টরকেই বোঝায়, তাই জন্য ইউনিট ভেক্টর লিখলাম। এবার একটা মজার জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে দেখো এখানে ত্রিভুজ সূত্র ভেক্টরের, তাহলে এই যে আমি দেখো এখানে লিখেছি r1, এখানে লিখেছি r2, এখানে লিখেছি r12, এখানে লিখেছি r21। তো একটা একটা করে দেখব। দেখো যদি আমি r1 নিই, r12 নিই, তাহলে r2টা বিপরীত, মানে r1 এদিকে গেল, তার সাথে সাথে একই সাথেই এর হেডের সাথেই এর টেল, মানে একই সাথে ঘুরছে, r12 গেল, তারপর দেখো হেডের সাথে হেড মিশে গেল, মানে এটা অপোজিট। তাহলে লব্ধি ভেক্টর কোনটা? r2 ভেক্টরটা। তাহলে r2 ভেক্টর মানে কি হবে? r1 ভেক্টর প্লাস r12 ভেক্টর, r1 ভেক্টর প্লাস r12 ভেক্টর। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি? r12 মানে কি পাচ্ছি? r12 মানে পাচ্ছি r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। আবার দেখো এখানে যদি আমি এই r21টাকে নিই, তার মানে কি r2 ভেক্টর, r2 ভেক্টর, r21 ভেক্টর, একই দিকে r21 ভেক্টর, দেখো r1 ভেক্টরটা অপোজিটে। তাহলে r1 ভেক্টরটা এখানে লব্ধি ভেক্টর, তাহলে কি হবে? r1 ভেক্টর ইকুয়ালস টু r2 ভেক্টর প্লাস r21 ভেক্টর, r2 ভেক্টর প্লাস r21 ভেক্টর। তো এখান থেকে আমি r21 ভেক্টরের মানটা পেয়ে যাচ্ছি, দেখো r1 মাইনাস r2, r1 মাইনাস r2। তাহলে এখানে পাচ্ছি r2 মাইনাস r1, এখানে পাচ্ছি r1 মাইনাস r2। তাহলে এটাকে মাইনাস দিয়ে r2 মাইনাস r1, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর লিখতে পারি। তার মানে কি মাইনাস এইটা মানে মাইনাস এটা মানেই হচ্ছে r12 ভেক্টর, তাহলে মাইনাস r12 ভেক্টর। তাহলে দেখো যখন r21 ভেক্টর ইকুয়ালস টু মাইনাস r12 ভেক্টর, তখন কি এদের মান দুটো তো সমান, এদের মধ্যে দূরত্বটা তো সমান। দূরত্ব যদি সমান হয় তাহলে কি ইউনিট ভেক্টরটা জাস্ট অপোজিট, মানে r21 ক্যাপ ইউনিট ভেক্টরটা, কারণ এদের মানটা সমান, মানটা কেটে কেটে যাচ্ছে, তাহলে মাইনাস r12 ক্যাপ। তাহলে দেখো r21 ক্যাপ মানে যদি মাইনাস r12 ক্যাপ হয়, তাহলে এখানে একটা মজার জিনিস দেখো এবার কি হচ্ছে। এই যে r21 ক্যাপটাকে আমি মাইনাস r12 লিখবো, তাহলে ইকুয়ালস টু মাইনাসটা আগেই লিখে দিলাম q1 q2 বাই, দেখো r21 স্কোয়ার মানে r12 স্কোয়ার, কারণ এদের মধ্যে দূরত্বটা একই, তাহলে r12 স্কোয়ার লিখতে পারি। আর r21 ক্যাপ মানে কি? মাইনাস r12, মাইনাস তো আগে লিখে দিয়েছি, তাহলে r12 ক্যাপ। আর এই যে জিনিসটা লিখলাম পুরো জিনিসটা দেখো এটা f21, দেখো k ইন্টু q1 q2 বাই r12 স্কোয়ার r12 ক্যাপ। তাহলে এটা কি লিখতে পারি? মাইনাস f21, মানে এখান থেকে কি পাচ্ছি আমি কনক্লুড যদি করি, f12 ভেক্টর ইকুয়ালস টু মাইনাস f21 ভেক্টর। মানে এদের মধ্যে যে ক্রিয়াশীল বলটা, সেই ক্রিয়াশীল বলের মানটা কিন্তু সমান, কিন্তু বিপরীত মুখে। কেন? দুটো সম আধান ছিল, দুটো বিপরীত আধান থাকলে এদের মধ্যে যে বলটা হতো সেটা তো সমানই হতো, কিন্তু সেটাও কিন্তু একটা এদিকে হতো, একটা এদিকে, দুটো তো আকর্ষণ বল, তাই না? এইবার দেখো এটা তো বোঝা গেল। তাহলে এটাই হচ্ছে আমার কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। প্রধানত আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এই দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন হচ্ছে মেন, এই দুটো ইকুয়েশনই হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপের প্রকাশ। তো আশা করি তোমাদের পুরো জিনিসটা বোঝা গেছে। এরপরেও যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কোথায় কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে, আমি অবশ্যই সেগুলোকে আরও ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। তো আশা করি ক্লাসগুলো তোমাদের খুব ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। অনেকে কিন্তু দেখছো সাবস্ক্রাইব করছো না, আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক করো, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি লার্নিং, থ্যাংক ইউ।